আমরা গতদিন এই চ্যাপ্টার 4 এর অর্থাৎ ইনফর্মড সার্চের কিছু খুবই প্রিমিটিভ কিছু টপিক বা ডিসকাশন করছিলাম। আজকে আমরা একটু ডিটেলস আলোচনা করব, কয়েকটা অ্যালগরিদম এবং তার সিমুলেশন নিয়ে একটু ব্যাখ্যা করব। তো আমরা জাস্ট একটু রিক্যাপ করে নিই যে আমাদের আসলে ইনফর্মড সার্চ বলতে কি বোঝায়। তো ইনফর্মড সার্চ হচ্ছে যে আমাদের শুধুমাত্র প্রবলেম ডেফিনেশনটাই দেওয়া থাকবে না, প্রবলেম ডেফিনেশনের সাথে কিছু এক্সট্রা ইনফরমেশন দেওয়া থাকবে। অর্থাৎ আমার কাজ করার জন্য বা আমার কোনো একটা অ্যালগরিদম রান করার জন্য সুবিধা হয়, তো সেই রকম কিছু এক্সট্রা ইনফরমেশন আমাকে প্রোভাইড করা থাকবে, সেটাকে আমরা বলতেছি সেই টাইপের সার্চকে বলতেছি ইনফর্মড সার্চ। তো তার একটা উদাহরণ আমরা দেখছি যে বেস্ট ফার্স্ট সার্চ। তো আজকে আমরা সেই বেস্ট ফার্স্ট সার্চ এই দুইটা ক্যারেক্টারিস্টিক্স মানে দুইটা ক্যাটাগরি, অর্থাৎ একটা হচ্ছে গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চ আর একটা হচ্ছে হিউরিস্টিক এ স্টার সার্চ, এই দুইটা নিয়ে আসলে ডিসকাশন করব বেসিক্যালি। সো এইটা আমরা কথা বলছিলাম যে হিউরিস্টিকটা কি আসলে, যে আমরা যে একটা ইনফরমেশন দিচ্ছি, মানে প্রবলেম ডেফিনেশনের সাথে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি, সেটাকে আমরা বলতেছিলাম হিউরিস্টিক। হিউরিস্টিক বলতে এখানে একটা এস্টিমেটেড ভ্যালু, অর্থাৎ আমার এইচ অফ এন যেটা, এই এইচ অফ এন ফাংশনটা যাচ্ছে এই হিউরিস্টিক ফাংশন, যেটার স্যার মধ্যে দেওয়া থাকবে কি। স্যার সাউন্ডটা একটু মনে হচ্ছে কম আসছে। আচ্ছা আচ্ছা, একটু দাঁড়ান তাহলে চেক করে দেখি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে আমাদের এইচ অফ এন হচ্ছে এস্টিমেটেড কস্ট। তো এইচ অফ এন এর যেটা হয়, আমার একটা এস্টিমেশন দেওয়া থাকবে, ইনিশিয়াল নোড থেকে একদম শুরুর নোড থেকে গোল নোড পর্যন্ত একটা এস্টিমেশন দেওয়া থাকবে। এটা এমন না যে এক্স্যাক্টলি এটাই হবে, জাস্ট একটা এস্টিমেশন। ঠিক আছে, এস্টিমেশনটা কিভাবে কাজ করে সেটা আমরা একটা সামনে এক্সাম্পল আছে, আমরা দেখবো সেখানে। তো আমরা এই তিনটা ফাংশন আমাদেরকে মনে রাখতে হবে। আমি গতদিন হয়তো এই ফাংশন তিনটার কথা বলে শেষ করছিলাম। তো প্রথমটা হচ্ছে জি অফ এন। জি অফ এন হচ্ছে কস্ট ফ্রম দ্য ইনিশিয়াল স্টেট টু দ্য কারেন্ট স্টেট। মানে জি অফ এন হচ্ছে আমরা ইনিশিয়াল স্টেট থেকে কারেন্ট এন তম নোডে যদি আসি, এইটুকুতে যে কস্ট, অ্যাকচুয়াল কস্ট, সেটা হচ্ছে জিএন। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের জিএন, এটা হচ্ছে ইনিশিয়াল স্টেট, আর এখানে হচ্ছে আমাদের গোল স্টেট। আর এইচ এন হচ্ছে যে আমার কারেন্ট স্টেট থেকে গোল স্টেট পর্যন্ত যাইতে একটা এস্টিমেটেড কস্ট। এই কারেন্ট স্টেট থেকে গোল স্টেট পর্যন্ত আমি যাইতে একটা এস্টিমেটেড কস্ট, এটাকে আমরা বলতেছি হিউরিস্টিক। এবং এফএন হচ্ছে ইভালুয়েশন ফাংশন, যে ফাংশনটাকে ব্যবহার করে আমরা ডিসিশন নিব যে আমরা নেক্সট ইটারেশনে কোন নোটটাকে এক্সপ্যান্ড করব, বা কোন নোটটা আমাদেরকে সিলেক্ট করতে হবে পরবর্তী ডিসিশন নেওয়ার জন্য। তো এটা হচ্ছে আমাদের কি বলে, এই কি বলে এটাকে, এই এফ অফ এন, ইভালুয়েশন ফাংশন। ইভ্যালুয়েশন ফাংশন। হ্যাঁ, তো এখন আমরা এক্সাম্পলের সাহায্যে দেখবো যে আসলে এটার কোনটার কি কাজ। তাদের রিলেশনটা যদি আমরা একটু খেয়াল করি, তাহলে প্রথমত গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চের ক্ষেত্রে আমরা আমাদের যে ইভালুয়েশন যে ফাংশনটা এফ অফ এন, গ্রিডি বেস্ট ফার্স্টে আমরা আসলে কোনো কিছু দেখবো না, আমরা কোনো ক্যালকুলেশন করব না। আমাদের কাছে যে হিউরিস্টিক ডেটা আছে বা যে হিউরিস্টিক ইনফরমেশন আছে সেটা দেখেই আমরা ডিসিশন নিব। তার মানে কি দাঁড়াচ্ছে, হিউরিস্টিক যেটা ভালো, যে নোডের ভালো, সেই নোডে আমরা গ্রিডিতে চলে যাব। ঠিক আছে, সো গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চের ক্ষেত্রে এই প্রপার্টিটা মনে রাখতে হবে যে গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চের ক্ষেত্রে ইভালুয়েশন ফাংশন ইকুয়ালস টু হিউরিস্টিক। ঠিক আছে, হিউরিস্টিক যদি কোনো একটা নোডের এক নোড থেকে অন্য নোডে যাওয়ার জন্য বেটার হয়, তাহলে আমরা ওই নোডে চলে যাব, আমরা অন্য কোনো ইনফরমেশন এখানে চেক করব না, হিউরিস্টিকটা বেসিসে আমরা আগাবো। তো এটা হচ্ছে গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চ, সিম্পল। সো এখানে আমাদের একটা এক্সাম্পল দেওয়া আছে, যে যে এক্সাম্পলটা আমরা পাবো সেটাতে সলিড লাইন ডিস্টেন্স মেজার করা হচ্ছে। হ্যাঁ, সলিড লাইন ডিস্টেন্স কোন নোডের জন্য বা কোন গ্রাফের জন্য, সেই গ্রাফটা আমরা একটু দেখার চেষ্টা করি।
এইটা হচ্ছে সেই গ্রাফটা। এটা হচ্ছে আমাদের রোমেনিয়ার একটা ম্যাপ। তো রোমেনিয়ার বিভিন্ন প্রদেশ বা শহরের সাথে ম্যাপিং করা হয়েছে, এবং পার্সপেক্টিভটা দেখেন, স্ট্রেট লাইন ডিস্টেন্স মানে বুখারেস্ট বা যেটা উচ্চারণ করেন না কেন, বুখারেস্ট থেকে প্রত্যেকটা নোডের, বুখারেস্ট হচ্ছে এই যে এইখানে, এই নোড থেকে প্রত্যেকটা নোডের সলিড লাইন ডিস্টেন্স হিউরিস্টিক ক্যালকুলেট করা হয়েছে। মানে স্ট্রেট লাইন টানলে যে এরকম একটা হিউরিস্টিক হইতে পারতো, সেই হিউরিস্টিক লিস্ট এখানে দেওয়া আছে। ঠিক আছে। সো মানে ধরেন গোল নোড হচ্ছে বুখারেস্ট, এবং ইনিশিয়ালি যে কোনো নোড থেকে আপনি বুখারেস্টে আসতে পারেন। সো সেই পার্সপেক্টিভ থেকে বুখারেস্টের হিউরিস্টিক দেখেন 0, যেহেতু গোল নোডে পৌঁছে গেলে কোনো হিউরিস্টিক থাকবে না। তো যদি আমি আরাদ থেকে যাত্রা শুরু করি, আরাদ হচ্ছে ধরেন এই যে এখানে, এখান থেকে যদি আমি যাত্রা শুরু করি, তাহলে আমার যে হিউরিস্টিকটা সেটা এখানে বলা হচ্ছে 366, মানে এস্টিমেটেড পাথ কস্ট সলিড লাইন ডিস্টেন্সের, একদম স্ট্রেট লাইন যদি আমরা আঁকি। তো এটা হচ্ছে এস্টিমেটেড পাথ কস্ট। কিন্তু আসলে এইভাবে তো স্ট্রেট লাইন দিয়ে সরাসরি চলে আসা সম্ভব না। হুম। এই কি আনমিট হয়ে আছে। আচ্ছা, সো এইখানে কিন্তু স্ট্রেট লাইন ধরে তো আর আসা সম্ভব না, আমাদেরকে ডেফিনেটলি রাস্তা দিয়ে আসতে হবে। তো সলিড লাইন হিউরিস্টিক যেটা, সেটা জাস্ট ডিস্টেন্স মেজার বলে দিছে যে এটা কিরকম এস্টিমেটেড হইতে পারে। ডেফিনেটলি এটা চেয়ে বেশিও হতে পারে, কমও হতে পারে। তো এটা জাস্ট একটা এস্টিমেশন, এটা হচ্ছে হিউরিস্টিক, মানে এস্টিমেশন দেওয়া আছে যে এটা এরকম বা এটার কাছাকাছি কিছু একটা হবে। তো এখন আমাদের ডিসাইড করতে হবে যে আমরা আসলে কোন ভাবে যাব, আমাদের সোর্স নোড থেকে ডেস্টিনেশন নোডে কোন কোন স্ট্র্যাটেজিতে আমরা আগাতে চাই, সেটা আমাদেরকে একটু দেখতে হবে। তো সেটা দেখার জন্য আমরা যেটা করব, আমাদের বেশ কিছু ক্যালকুলেশনের বিষয় আছে ডেফিনেটলি। তো এখানে জাস্ট একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে যদি আমরা আরাদ থেকে আহ, যাত্রা শুরু করি, আমাদের গোল নোড হচ্ছে বুখারেস্ট। তো সেখানে হিউরিস্টিক যেটা সলিড লাইন ডিস্টেন্স, সেটা 366 কিলোমিটার। এটা জাস্ট একটা ইনফরমেশন দেওয়া হয়েছে। তো আমরা কি করব আসলে? তো আমরা গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চ যেহেতু আমরা চিন্তা করতে চাচ্ছি, তাহলে আমাদেরকে দেখতে হবে যে ডেফিনেটলি কাইন্ড অফ একটা বিএফএস এর মতো অ্যালগোরিদম চিন্তা করতে হবে। মানে আমরা এতদিন যেটা দেখছি বিএফএস ডিএফএস যে অ্যালগোরিদম গুলো দেখছি, সেইভাবে আসলে আমরা নোড গুলাকে এক্সপ্যান্ড করব। তো এখানে দেখেন, প্রথমে আরাত থেকে যদি যাত্রা শুরু করি, আরাত থেকে তিনটা জায়গাতে যা পসিবল ছিল, একটা হচ্ছে শিবু, একটা তিমিসোরা, আর একটা হচ্ছে চেরিন্ড কিছু একটা। তো এটা কোথা থেকে পাবো? এই যে এখানে গ্রাফটা দেখি, এই যে দেখেন আরাদের সাথে কানেক্টেড হচ্ছে পসিবল চিরান্ড, শিবু, টিমিসোরিয়া। ঠিক আছে। তো এই তিনটা নোড এক্সপ্যান্ড করা পসিবল। এখন এই তিনটা নোডের মধ্যে কোন জায়গাতে আমরা যাব, নেক্সট এক্সপ্যানশন কে হবে, সেটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো সেটার জন্য আমি বলছিলাম যেহেতু এটা গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চ, তো আপনার কাছে প্রবলেমের সাথে সাথে শুধুমাত্র হিউরিস্টিকটাই দেওয়া আছে। তো হিউরিস্টিকটাকে ব্যবহার করতে হবে। তো আমরা শিবুতে যাব, নাকি জিরান্ডে যাব, নাকি টিমিসোরিয়াতে যাব, কোনটাতে যাব, সেটা আমাদেরকে হিউরিস্টিক থেকে দেখতে হবে। যে মানে এই হিউরিস্টিকটা হচ্ছে কি, যে টিমিসোরিয়া যদি চুজ করি, এই যে 329 যেটা দেখতে পাচ্ছি, এই 329 আসলে টিমিসোরিয়া থেকে যদি আমরা বুখারেস্টে যাই, তাহলে সেটার হিউরিস্টিক। বুঝতে পারতেছি। আবার যদি জিরান্ডে যদি এক্সপ্যান্ড করতে চাই, জিরান কোথায়, এই যে এখানে। তো 374 যেটা, এই 374টা হচ্ছে জিরান থেকে যদি আমি বুখারেস্টে পৌঁছাতে চাই, তাহলে সেটা হিউরিস্টিক 374, কারণ বুখারেস্টের হিউরিস্টিক হচ্ছে 0। ঠিক আছে। সো বুখারেস্টের পার্সপেক্টিভ থেকে সব হিউরিস্টিকটা এখানে ক্যালকুলেট করা হয়েছে। সো আমরা যদি এখানে একটু খেয়াল করি, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আড়াত থেকে তিন জায়গাতে যাওয়া পসিবল ছিল, এবং তিন জায়গার মধ্যে হিউরিস্টিকটা সবচেয়ে কম হচ্ছে শিবিউতে। ঠিক আছে। এই দেখেন শিবিউ যদি আমরা খেয়াল করি আমাদের ম্যাপে, শিবিউ কোথায়, এই যেখানে 253। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাচ্ছি অপশন 253, 329 এবং হচ্ছে 374। তাহলে হিউরিস্টিক যেহেতু আমরা বলতেছি গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চে, তো গ্রিডি মানে আমরা গ্রিডিলি চুজ করব, আর বেস্ট হচ্ছে সবচেয়ে কম কস্ট চুজ করব।
আমাদের টার্গেট হচ্ছে এইটা। তাহলে আমরা কোনটাকে এক্সপ্যান্ড করব? ডেফিনেটলি আমরা শিবিউতে যাব। আমার কথাটাকে ধরতে পারতেছেন সবাই? জি স্যার। আচ্ছা, শিবিউ থেকে এখন আমাদের কোথায় কোথায় যাওয়ার অপশন আছে সেটা আমরা দেখি। আমরা নিজেরা এখন চিন্তা করি। শিবিউ থেকে এখন যাওয়ার অপশন আছে, ফাগার আছে। ঠিক আছে, শিবিউ থেকে যাওয়ার অপশন আছে, ফাগার আছে, আর একটা হচ্ছে রিমনিকুতে। ফাগারাস এবং রিমনিকু। তো আমরা যদি এই দুইটা অপশন চুজ করতে চাই, মানে আমার অপশনে আছে এই দুইটা। আর একটা হচ্ছে ওরাডিয়া। ওরাডিয়া তো আসলে গেলে দেখতে স্যার হবে। আরো বের দেওয়া যাবে স্যার। আরাত স্যার, আরাত। হ্যাঁ, আরাদেও যাওয়া সম্ভব। কিন্তু আমরা আসলে দেখবো যে কোন হিউরিস্টিকটা আমাদের আসলে বেটার, সেটা আমাদের দেখতে হবে। তো আমরা দেখি কম্পেয়ার করে। আমাদের এখানে যেটা দেখতে পাচ্ছি, আমরা একটা মার্ক করে রাখি। শিবিউ থেকে যদি আমরা যাত্রা শুরু করতে চাই বা নেক্সট এক্সপ্যানশন করতে চাই, তো আমাদের অপশন আছে হচ্ছে ওরাডিয়া, এই তো একটা। ফারগারাত স্যার। ফাগারাস কোথায় গেল? এই যে এটা। স্যার এরপরে আছে, উপরে স্যার, উপরে স্যার, উপরের থেকে 5 নম্বর কি 6 নম্বরে স্যার। হ্যাঁ, আরেকটা আছে হচ্ছে আরাত, এইটা। সো টোটাল কয়টা? 1 2 3 4, চারটা। ঠিক আছে, চারটা অপশন আছে আমাদের এক্সপ্যান্ড করার জন্য। তাহলে এই চারটার মধ্যে মিনিমাম কোনটা? ফ্রাগারাস না স্যার? স্যার ফ্রাগারাস। মিনিমাম হলো স্যার ওই যে 80 যেটা ফ্রাগারাস। স্যার, না রিমনিকু। না না, এই এই 80 কথা বলি নাই। আমাদের দেখতে হবে যে হিউরিস্টিক। ফ্রাগারাস না স্যার, ফ্রাগারাস। হ্যাঁ, টোটাল ফাগারাসের এই Fagaras। বিষয়টা আমাদের দেখতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই এই চারটার মধ্যে হিউরিস্টিক ভালো হচ্ছে ফ্রাগারাসের। তো তাহলে আমাদের আরাত থেকে আমরা গেলাম হচ্ছে শিবু, শিবু থেকে গেলাম হচ্ছে ফ্যাগারাস। আচ্ছা, ভালো কথা। এইটাতে আসার পরে আমাদের অপশন আছে কি কি? বুচারেস্ট। হ্যাঁ, বুখারেস্ট, আর অপশন আছে হচ্ছে শিবু। তো এখন সিবিউ। আসলে বুখারেস্টে যদি আমরা পৌঁছায় যাই, তাহলে আমাদের আর শিবু তার খেয়াল করার দরকার নাই, কারণ অলরেডি সেটা মিনিমামে আছে। ঠিক আছে, শিবিউ আছে 253 এবং হচ্ছে বুখারেস্ট হচ্ছে 0। তাহলে আমরা ফাগারাস থেকে সরাসরি বুখারেস্টে পৌঁছাতে পারতেছি। তাহলে এই পাথ কস্ট আমরা একটু ক্যালকুলেট করি। এই পাথ কস্ট বলতে এই যে এখানে যে কস্টটা আছে সেটা হিউরিস্টিক কস্ট না, এটা হচ্ছে অ্যাকচুয়াল পাথ কস্ট। এই অ্যাকচুয়াল পাথ কস্ট হচ্ছে যে জিএন যেটা। ঠিক আছে, জিএন এর কথা ছিল কি অ্যাকচুয়াল পাথ কস্ট। আমরা এখন হিসাব করে দেখি যে টোটাল এই পাথের কস্ট কত আসে। 320 আর হচ্ছে স্যার 140, 260, 460 না? উম, 460 হবে। 460 নাকি 50? 140। 450। হ্যাঁ, 450, রাইট। আমরা যদি গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চ উচ্চারণ মানে চিন্তা করি, জিবিএস আমরা একটু লিখে রাখি, জি গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চে 450, এটা হচ্ছে কস্ট পাইলাম। ভালো কথা। এখন আমরা দেখবো যে গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চ আসলে অপটিমাল ছিল নাকি ছিল না, বা কিভাবে আসলে জিনিসটা হয়েছে। So, আমরা যদি এখন সামনে আগাই, তাহলে দেখতে পাবো যে ওই যে এক্সপ্যানশন যেটা ছিল সেটা করা হচ্ছে যে এখানে আরাত থেকে শিবু, শিবু থেকে ফ্যাগারাস, তারপর হচ্ছে ফ্যাগারাস থেকে বুখারেস্ট। ঠিক আছে, আমরা যে ম্যাপ করছিলাম সেখানে সেই বরাবরই আসলে গেছে। আদার্স অনেক নোট ছিল, সেগুলোকে এক্সপ্যান্ড করা হয় নাই, কারণ হিউরিস্টিক বেসিসে কোন নোটটা মিনিমাম সেটাকে দেখে তারপর এক্সপ্যান্ড করতে হয়েছে। এটা ছিল গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চ। এখন আমরা দেখি যে আসলে এটা কমপ্লিট না। আমাদের যে চারটা প্রপার্টি ছিল সেই বিষয়গুলো আমাদের একটু দেখতে হবে, গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চ কমপ্লিট কিনা। গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চ আসলে কমপ্লিট না, কারণ এটা হচ্ছে একটা লুপের মধ্যে আটকে যেতে পারে। কারণ ওই যে যেহেতু আবার পিছন দিকে ব্যাক করার একটা অপশন আছে তার, মানে এই যে এখানে খেয়াল করেন, শিবু থেকে যদি আরাদে যায়, আরাদ কিন্তু আবার এক্সপ্যান্ড করতে পারে। যদি কোনো কারণে ফাগারেস্টের কি বলে হিউরিস্টিক আরো বেশি হইতো, তাহলে কিন্তু আবার আরাদ আবার এক্সপ্যান্ড করতো। আবার আরাদ থেকে আবার শিবু আসতো, আবার শিবু থেকে আবার আরাদ এক্সপ্যান্ড হতো। তার মানে কি এই একটা লুপের মধ্যে বারবার ঘুরতে থাকতো। ঠিক আছে, সো এটা আসলে কমপ্লিট না, এটা লুপের মধ্যে পড়ে যেতে পারে।
টাইমের বিষয়টা আসলে এটা যেহেতু হিউরিস্টিক জিনিসটা চিন্তা করা হচ্ছে, টাইমটা খুবই কম লাগবে এখানে, কারণ আমরা গ্রিডি চয়েস করতেছি। গ্রিডি চয়েস করতে আমরা অনেক কিছু চিন্তা ভাবনা করতেছি না। সো জাস্ট আমরা দেখতেছি সার্টেন মোমেন্টে কোথায় আছি, সেখান থেকে ডিসিশনটা নিয়ে ফেলতেছি। সো ওয়ার্স্ট কেসে টাইমটা লাগতে পারে বিগ অফ বি টু দ্য পাওয়ার এম, যেটা এই যে বিগ অফ বি টু দ্য পাওয়ার এম, যদি সবগুলো নোটকে এক্সপ্যান্ড করতে হয়। কিন্তু যদি হিউরিস্টিক আমরা ব্যবহার করি, তাহলে ডেফিনেটলি গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চের কমপ্লেক্সিটি হিউজ পরিমাণে কমে যাবে, কারণ আমাদেরকে জাস্ট কয়েকটা নোটকে ট্রাভার্স করতে হচ্ছে। স্পেস কমপ্লেক্সিটি স্পেস কমপ্লেক্সিটি ডেফিনেটলি এটাই হবে বিগ ও টু অফ বি টু দ্য পাওয়ার এম, কারণ হচ্ছে সবগুলো নোটকে মেমোরিতে রাখতে হবে। এটা একটা মানে কমপ্লেক্সিটি বিষয় আছে। অপটিমাল কিনা, আসলে এটা অপটিমাল না, কারণ যেহেতু গ্রিডি চয়েস করতেছি, সো কারেন্টলি যেটা বেস্ট সেটার বেসিসে সে ডিসিশনটা নিচ্ছে, কিন্তু ওভারঅল সিচুয়েশনের জন্য যেটা বেস্ট সেটার বেসিসে সে ডিসিশন নিচ্ছে না। সো ডেফিনেটলি এটা অপটিমাল না। তো কেন বলতেছে এই কথা, আমরা এ স্টার সার্চ করলেই দেখতে পাবো সেই কম্পারিজনটা। আচ্ছা, তো আবারও এই তিনটা ফাংশন আসছে। তো এই তিনটা ফাংশনের মধ্যে রিলেশনটা যদি আমরা দেখতে চাই, এই স্টার সার্চের মধ্যে এই তিনটা ফাংশনের যে রিলেশন সেটা হচ্ছে এইটা, এফ অফ এন ইকুয়ালস টু হবে জি অফ এন প্লাস এইচ অফ এন। ঠিক আছে, মানে আমরা নেক্সট কোন এন তম নোডকে এক্সপ্যান্ড করব, সেটার সূত্র হচ্ছে এইটা। আমি এন পর্যন্ত আসতে যতগুলা প্রিভিয়াস নোড ভিজিট করে আসছি তার টোটাল কস্ট, প্লাস ওই নোড থেকে ডেস্টিনেশনে যাওয়ার জন্য হিউরিস্টিক কস্ট কত, সেই দুটো যোগ করে আমরা ডিসিশন নিব কোন নোডটা আমাকে নেক্সট এক্সপ্যান্ড করতে হবে। এই কোয়েশ্চেনটা কি ধরতে পারছি কি বলা হচ্ছে? কিভাবে কথা বলে না কেন? আচ্ছা, আমি আবার বলি। সো ধরেন আমি এন তম নোডে আছি, এই এন তম নোড থেকে আমি কোন নোড গুলাকে এক্সপ্যান্ড করব বা কোন নোডে আমি যাওয়ার চিন্তা করব, সেটা আমাকে ডিসিশন নিতে হবে। ঠিক আছে, তো সেই ডিসিশনটা আমি কিভাবে নিব? তো অর্থাৎ আমাকে ইভালুয়েশন ফাংশনটা ক্যালকুলেট করতে হবে, এন তম নোডে ইভালুয়েশন ফাংশন ক্যালকুলেট করতে হবে এই স্টার সার্চের ক্ষেত্রে। তো এইটার ওয়েটা হচ্ছে, যেটা করতে হয়, সোর্স নোড থেকে বা ইনিশিয়াল স্টেট থেকে আমি যত দূর ঘুরে ঘুরে আসছি, সেটা টোটাল পাথ কস্ট, অ্যাকচুয়াল পাথ কস্ট। ঠিক আছে, অ্যাকচুয়াল পাথ কস্ট, এটা কিন্তু আমি এমফাসাইজ দিচ্ছি অ্যাকচুয়াল পাথ কস্টে। সেই এই নোডের অ্যাকচুয়াল পাথ কস্ট, আমি নাম দিলাম সংক্ষেপে পিসি। এই অ্যাকচুয়াল পাথ কস্ট প্লাস হিউরিস্টিক কত এস্টিমেশন, আমি তো এই রাস্তায় তো এখনো যাই নাই, তো আমাকে একটা এস্টিমেট করতে হবে যে অ্যাকচুয়াল কস্ট হচ্ছে এত, তাহলে আমার একটা হিউরিস্টিক নিতে হবে যে ওইখানে যাইতে নেক্সট কত সময় লাগতে পারে। খুব সহজ একটা এক্সাম্পল দিই। মনে করেন আপনি মিরপুর 1 নাম্বার থেকে নিউ মার্কেটে যাবেন। ঠিক আছে, এটা হচ্ছে মিরপুর, এটা হচ্ছে নিউ মার্কেট। তাহলে কি হবে, যাত্রার শুরুতে আপনি গুগল ম্যাপটা দেখলেন, গুগল ম্যাপ দেখে একটা এস্টিমেটেড টাইম পাইলেন হচ্ছে কত, 2 ঘন্টা। ঠিক আছে, মিরপুর থেকে নিউ মার্কেটে যেতে এস্টিমেটেড টাইম পাইছেন 2 ঘন্টা, তার মানে কি মিরপুর থেকে নিউ মার্কেটের টোটাল হিউরিস্টিক হচ্ছে 2 ঘন্টা। ঠিক আছে, এখন ঘটনাক্রমে আপনি মিরপুর থেকে টেকনিক্যাল পৌঁছাইলেন। ঠিক আছে, বা কল্যাণপুর পৌঁছালেন, টেকনিক্যাল এরিয়াতে পৌঁছাইলেন। তাহলে কি হয়েছে, এই যে পাথটা আপনি অতিক্রম করে আসছেন এইটাতে কত সময় লাগছে সেটা আপনি জানেন না এক্স্যাক্টলি? জি স্যার। তাহলে এখানে কিন্তু এটা হচ্ছে জিএনটা, যে আপনি অলরেডি এই পাথ কস্ট কত সময় লাগছে সেটা আপনি জানেন। তো এই টেকনিক্যাল আসার পর আপনি আবার গুগল ম্যাপটা ওপেন করছেন। কেন ওপেন করছেন? যে টেকনিক্যাল থেকে এখন আসলে আরো কতটুকু সময় লাগতে পারে অ্যাপ্রক্সিমেট, সেটা যাচাই করার জন্য।
মানে স্যার মিরপুর থেকে টেকনিক্যাল পর্যন্ত জানা পথ এটুকু, আর এই টেকনিক্যাল থেকে নিউ মার্কেট পর্যন্ত কতটুকু লাগতে পারে এটা মানে মোটামুটি অজানা, কিন্তু আমরা হ্যাঁ approximately একটা হ্যাঁ ধরে হ্যাঁ, নিচ্ছি। ধরেন আপনার একটা ফ্রেন্ড ফোন দিচ্ছে, নিউ মার্কেটে দাঁড়ায় আছে, বলতেছে জি কতক্ষণ স্যার, লাগবে। বুঝতে তো পারছি। আপনি অলরেডি মিরপুর থেকে বলছেন যে মিরপুর থেকে যখন বাসে উঠছেন তখন বললেন যে 2 ঘন্টার মতো লাগতে পারে। তো এখন আপনি টেকনিক্যালে পৌঁছে গেছেন, সে আবার ফোন দিছে। টেকনিক্যালে পৌঁছাতে আপনার ধরেন যে 30 মিনিট লাগছে, এখানে অনেক বেশি জ্যাম ছিল। তাহলে এখন আপনি আবার চেক করে দেখলেন, এখন এইখানকার এস্টিমেশন দেখাচ্ছে যে 1 ঘন্টা 45 মিনিট, তাই না? তো তার মানে কি আগের হিউস্টিক যেটা ছিল সেটা তো আর এখন ইনভ্যালিড হয়ে গেল, কারণ অলরেডি আপনি 30 মিনিট পার করে আসছেন। আপনার এখান থেকে টেকনিক্যাল থেকে আরো দেখাচ্ছে 1 ঘন্টা 45 মিনিট লাগতে পারে। তো তখন আপনি বলবেন যে আসলে বলছিলাম 2 ঘন্টা, কিন্তু আসলে আমার এখন আরো 1 ঘন্টা 45 মিনিট লাগবে। হ্যাঁ, এরকম একটা এস্টিমেট আপনি বলতে পারেন তাকে। তাহলে টোটাল কিন্তু এখন কত লাগতেছে? 2 ঘন্টা 15 মিনিটের মতো আপাতত। আপাতত দৃষ্টিতে 2 ঘন্টা 15 মিনিটের মতো লাগতেছে। সেটা চেঞ্জ হতে পারে, কোনো কারণে জ্যাম ছুটে গেছে, আপনি কম টাইমেও যেতে পারেন, বেশি টাইমেও যেতে পারেন, সেটা ডিপেন্ড করতেছে। সো ওইটা আসলে বলতেছিলাম যে আপনি এই যে ইভালুয়েশন ফাংশনটা, মানে আপনি এখন তাকে কত ঘন্টা লাগবে বা কত সময় লাগবে সেটা বলতেছেন কিভাবে? আপনি প্রিভিয়াসলি যতটুকু অতিক্রম করে আসছেন প্লাস একটা অ্যাপ্রক্সিমেট টাইম অ্যাড করে বলতে হবে যে আমার আরো এত সময় লাগতে পারে। ঠিক আছে? সো এটা হচ্ছে ইভালুয়েশন ফাংশনের এইভাবে ক্যালকুলেট করবে। সো আমরা আবার আগাই সামনে। তো এখানে 3টা কন্ডিশন দেওয়া আছে। যদি আমাদের হিউরিস্টিক ইকুয়ালস টু যদি অ্যাকচুয়াল কস্টের সমান হয়, মানে অ্যাকচুয়াল গোল নোডের যে কস্ট ছিল সেটা যদি সমান হয়, তাহলে আমরা বলতে পারবো যে শুধুমাত্র যে সকল নোডগুলা আমার গোল পর্যন্ত চলে গেছে সেই পাথগুলাই শুধুমাত্র এক্সপ্যান্ড হয়েছে। হুম, এবং আমরা বলতে পারবো যে আমরা অপটিমাল সলিউশন ফাইন্ড করতে পারছি। স্যার, হ্যাঁ বলেন। অ্যাকচুয়াল কস্ট আর পাথ কস্টের মধ্যে কি কোনো ডিফারেন্স আছে? না, অ্যাকচুয়াল কস্ট এবং পাথ কস্টের মধ্যে কোনো ডিফারেন্স নাই। তাহলে স্যার আপনি বারবার অ্যাকচুয়াল কস্টটা কেন বলতেছেন? মানে আমি মনে করছি হয়তো পার্থক্য আছে কোনো। না না না, অ্যাকচুয়াল কস্ট হচ্ছে, বারবার এটা এমফাসাইজ করতেছি, পাথ কিন্তু আসলে টোটাল পাথ কস্ট। না, এটা স্যার কিন্তু যেমন আমি যদি একটা একটা এরিয়া থেকে, সার্টেন নোডে পৌঁছাই যাই, ওই নোডে পৌঁছাইতে যে কস্টটা সেটা হচ্ছে অ্যাকচুয়াল কস্ট। মানে টোটাল কস্টটা আর কি যোগ করে। হ্যাঁ, আচ্ছা। মানে ধরেন ইনিশিয়াল স্টেট থেকে আমি যদি একদম গোল স্টেটে পৌঁছাই, এটা হচ্ছে টোটাল পাথ কস্ট। জি আর স্যার। ইন্টারমিডিয়ারি যে কোনো নোডে যদি আমি পৌঁছাই, তাহলে ইনিশিয়াল নোড থেকে এইখানে পৌঁছাইতে আমার যে টোটাল কস্ট হয়েছে সেটাকে আমরা বলতেছি অ্যাকচুয়াল কস্ট। আচ্ছা, বুঝতে পারছি স্যার। কারণ আমাদের এখানে হিউরিস্টিকেরও বিষয় আছে, এই নোড থেকে আমাদের হিউরিস্টিক একটা কস্ট থাকবে। আচ্ছা। জি স্যার। আচ্ছা, তো এখন কি বলতেছে, যদি এইচ অফ এন স্মলার দেন যদি অ্যাকচুয়াল কস্ট টু গোল নোড, তো গোল নোডে যাওয়ার জন্য যে অ্যাকচুয়াল কস্ট ছিল সেটা চাইতে যদি হিউরিস্টিকের ভ্যালু কম হয়, তাহলে আমাদের চিন্তা করতে হবে যে আসলে আসলে কি আমরা ঠিক মতো রাস্তায় যাচ্ছি। মানে যদি ইকুয়াল হয়ে যায় তাহলে বুঝতে পারবো যে আমরা এক্স্যাক্টলি সেই রাস্তায় আছি। যদি একটু 19-20 হয় তাহলে আমাদের চেক করতে হবে যে আমাদের এক্সপ্যান্ডের বিষয় আছে, নোটগুলোকে আমাদের ফার্দার সব ব্রাঞ্চে এক্সপ্যান্ড করে দেখতে হবে যে আসলে কোন ব্রাঞ্চটা ভালো হিউরিস্টিক বা ভালো কস্টে আমাকে নিয়ে যাচ্ছে। ঠিক আছে? তো আমাদেরকে এডিশনাল নোট এক্সপ্যান্ড করতে হবে। আর যদি হিউরিস্টিক যদি অ্যাকচুয়াল কস্টের চেয়ে বেশি হয়ে যায়, তাহলে আমরা কোনো কারণে হয়তো যেটা হতে পারে যে আমরা অপটিমাল সলিউশনে ওভারলুক করে যেতে পারি। তার মানে আসলে মূল কথাটা বলতে চাচ্ছি যেটা, হিউরিস্টিক সব সময় আসলে যেটা হওয়া উচিত, হিউরিস্টিকের যে টাইপটা, হিউরিস্টিক কখনো আমার যে যতটুকু সময় লাগবে, হ্যাঁ মানে আমার সোর্স নোড থেকে গোল নোড পৌঁছাইতে, ইনিশিয়াল নোড থেকে গোল নোড পৌঁছাইতে আসলে যে সময়টুকু লাগবে তার চাইতে হিউরিস্টিকের ভ্যালু ডেফিনেটলি কম হওয়া উচিত। সবসময় কম হওয়া উচিত, অথবা সমান হইতে পারে, সমান হইতে পারে অথবা কম হইতে পারে হিউরিস্টিকের ভ্যালুটা। কিন্তু যদি বেশি হয়ে যায় তার মানে কি হচ্ছে,
আমি যা এস্টিমেট করতেছিলাম তা সেটা অ্যাকচুয়ালের চাইতে বেশি হয়ে গেছে। তার মানে কি দাঁড়াচ্ছে, আমি আসলে ভালোভাবে হিউরিস্টিকটা ক্যালকুলেট করি নাই। মানে গুগল ম্যাপ যদি আপনাকে বলে যে আপনি আছেন মিরপুর 10-এ, আপনার মিরপুর 1-এ পৌঁছাতে লাগবে 3 ঘন্টা, এটা কি আদৌ সম্ভব? বাংলাদেশের রাস্তায় তো সম্ভব কিছুই না স্যার। না, বাংলাদেশের রাস্তা বলতেছি না, যাওয়া আপনি সম্ভব গাড়িতে না। যাবেন না, আপনি ধরেন হেঁটে যাবেন। গাড়িতে গেলে ধরলাম সেখানে পুরো রাস্তা বন্ধ করে আছে, সেটা 10 ঘন্টা লাগতে পারে। কারণ আপনি হেঁটে যদি যান মিরপুর 1 থেকে, সরি মিরপুর 10 থেকে মিরপুর 1-এ, তো 3 ঘন্টা তো জীবনে লাগা সম্ভব না, যে আপনি তা যতই লাগবে না। আস্তে হাঁটেন না কেন। জি স্যার। তার মানে কি, এই যে হিউরিস্টিক যেটা বলা হলো যে অ্যাকচুয়াল কস্ট যেটা ছিল তার চেয়ে অনেক বেশি বলা হচ্ছে, হিউরিস্টিক যদি এরকম হয় তাহলে সেটা মানে দাঁড়াচ্ছে যে আসলে অপটিমাল সলিউশনকে আমরা ওভারলুক করে গেছি। অর্থাৎ আমরা যে হিউরিস্টিকটা ধরছি সেটা আসলে ভালো কোনো হিউরিস্টিক না। তো আমাদের যেটা রাখতে হবে যে হিউরিস্টিকটা সবসময় হয় এক্স্যাক্টলি যে কস্ট হবে সেটা সমান হইতে পারে, অথবা এক্সাক্ট কস্টের চেয়ে কম হইতে পারে। এই দুইটা কন্ডিশন প্রেফারেবল। তো এটাই আসলে এখানে বলা হয়েছে যে আমাদের হিউরিস্টিকটার ভ্যালু ডেফিনেটলি স্মলার দেন অর ইকুয়ালস টু হইতে হবে, তাহলে আমরা এটাকে বলবো হচ্ছে অ্যাডমিসেবল হিউরিস্টিক। ঠিক আছে, যদি হিউরিস্টিকের ভ্যালু অ্যাকচুয়াল কস্টের চাইতে বেশি হয়ে যায় তাহলে আসলে সেটা হিউরিস্টিকটা আমরা ওভার এস্টিমেট করছি, যেটা কিনা ঠিক হয় নাই। সো ওভার এস্টিমেট করা যাবে না। তো আমরা এখন গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চ দেখছিলাম, এখন আমরা এই স্টার সার্চের এক্সপ্যানশনটা দেখবো, এই স্টার সার্চে কিভাবে করা হয়। তো আমরা একটু লিখে রাখি যে আমাদের গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চে আমরা কস্ট পাইছিলাম কত, 450। ঠিক আছে, এটা আমরা লিখেছিলাম বা মুছে ফেলছি। যাই হোক, এখানে আমাদের যে কাজ আকারে এক্সপ্যান্ড করতে হবে সেটা হচ্ছে, আমরা ফাংশনটা লিখি, ফাংশন এফ অফ এন ইকুয়ালস টু কি ছিল, জি অফ এন জি অফ এন। এইচ অফ এন। জি অফ এন প্লাস এইচ অফ এন। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা আরাদে আছি, আমরা আরাদ থেকে এখন এক্সপ্যান্ড করব। আরাদ থেকে যদি আমরা এক্সপ্যান্ড করতে চাই, আমাদের অপশন ছিল 3টা, শিবিউ, তারপর টিমিসোরিয়া, জেরিয়ান্ট। ঠিক আছে, 3টা অপশন ছিল। তো আমরা যদি আবার ম্যাপটা একটু দেখি, আরাদের 3টা অপশন, এই কই গেল, জেরিয়ান্ট, শিবিউ, টিমিসোরিয়া। ঠিক আছে, 3টা অপশন। সো 3টা অপশনে হিউরিস্টিক গুলো এটা আছে, কিন্তু এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি যে আমরা যদি আরাদ থেকে 3টা নোডের যে কোনো একটাতে যাই, তাহলে প্রথমত আগে আমাদের যেটা নিয়ে আসতে হবে তার অ্যাকচুয়াল কস্ট কত, ওই নোড পর্যন্ত যাইতে অ্যাকচুয়াল কস্ট কত, তারপরে সেটার সাথে যোগ করতে হবে হিউরিস্টিক ভ্যালু কত। ঠিক আছে, সো আমরা দেখতেছি, সেটা দেখি। এই যে আরাতে ছিলাম, আরাদ থেকে যখন আমরা এক্সপ্যান্ড করব, আরাদ থেকে যেহেতু আমরা স্টার্ট করতেছি, সো আরাদের অ্যাকচুয়াল কস্ট হচ্ছে 0। ঠিক আছে, আপাতত পৌঁছাতে আমাদের কস্ট 0 ছিল, সেটার সাথে হিউরিস্টিক অ্যাড হয়েছে, মানে হচ্ছে জিএন ইকুয়ালস টু হচ্ছে জিএন সরি এফএন ইকুয়ালস টু হচ্ছে জিএন প্লাস এইচএন। সো এখানে এফএন ইকুয়ালস টু জিএন এর ভ্যালু 0, এইচএন এর ভ্যালু 366। তার থেকে আমরা 3টা অপশনে যেতে পারি। এই 3টা অপশনে দেখি, এখানে দেখেন এই যে 140, এই 140টা হচ্ছে জিএন, মানে জিএনটা হচ্ছে কি, অ্যাকচুয়াল কস্ট। অ্যাকচুয়াল কস্ট। এই যে দেখেন, এখন ম্যাপে দেখেন আরাদ থেকে যদি আমরা শিবিতে যাই, এই যে অ্যাকচুয়াল পাথ কস্ট কত, 140 না? জি স্যার। তাহলে সেই কাজটা এখানে করা হচ্ছে, যে এটা হচ্ছে জিএন, জি অফ এন। আর এইখান থেকে আমাদের যে হিউরিস্টিকটা ছিল বুখারেস্ট পর্যন্ত, এই হিউরিস্টিকটা হচ্ছে শিবুর হিউরিস্টিক হচ্ছে 253। ঠিক আছে, অর্থাৎ এই হিউরিস্টিকটা হচ্ছে 253। তাহলে 140-এর সাথে 253 যোগ করে সেটা আমরা এফএন এ রাখবো। সো নেক্সট ইভালুয়েশন আমরা সেটা এক্সপ্যান্ড করতে চাচ্ছি এভাবে। সো দেখেন এটাই করা হয়েছে, 140-এর সাথে 253 যোগ করা হয়েছে, এবং যোগ করে ইভালুয়েশন ফাংশনের ভ্যালু আসছে 393। ঠিক একইভাবে বাকিগুলাও কিন্তু আসছে। তো বাকিগুলো কিভাবে আসছে আমরা আবার একটু দেখি। তো টিমিসোরিয়াতে যাচ্ছি আমরা আরাদ থেকে।
তো আরাদে আছে আমরা এখানে, আরাদ টিমিসরিয়া কোথায়, এই যে এখানে। সো এখানকার জিএন যেটা, জিএন হচ্ছে 118, এটা হচ্ছে জি এর ভ্যালু 118। আর এইচএন অর্থাৎ টিমিসরিয়া থেকে একটা যে হিউরিস্টিক ভ্যালু বুখারেস্ট পর্যন্ত, সেই হিউরিস্টিক ভ্যালু হচ্ছে 329। ঠিক আছে, 329। তো 118 এবং 329 যোগ করে পরবর্তীতে নিয়ে আসা হয়েছে। দেখেন 118 329 যোগ করে যে ভ্যালুটা আসছে সেটা এখানে রাখা হয়েছে। ঠিক আছে, ধরতে পারতেছি? জি স্যার। ঠিক একইভাবে জিরান্ডের ক্ষেত্রে একইভাবে হচ্ছে অ্যাকচুয়াল কস্ট 75 ছিল, এই যে 75 প্লাস এটার সাথে হিউরিস্টিক 374, 75 প্লাস 374 করে এখানে এটা বার করা হয়েছে। তো এখন যেহেতু আমরা এই পদ্ধতিতে আমরা নোটগুলোকে এক্সপ্যান্ড করলাম, তাহলে আমাদের চিন্তা করতে হবে এখন নেক্সট কোন নোটটা আমাদের জন্য সুইটেবল। তো আপনারা বলেন নেক্সট কোন নোটটা সুইটেবল? সুইটেবল বলতে আমরা কি বোঝাতে চাচ্ছি? যেটার মধ্যে আমরা যাইতে পারবো খুব কম ইয়ের মধ্যে। হ্যাঁ, যেখানে ইভালুয়েশন ফাংশনের ভ্যালু কম, অর্থাৎ স্যার। যেটাকে আমরা এক্সপ্যান্ড করতে পারবো। সেই ইভালুয়েশন ফাংশনের ভ্যালু দেখতে পাচ্ছি সবচেয়ে কম কিন্তু এইখানে, এই তিনটা পার্সপেক্টিভ থেকে সবচেয়ে কম হচ্ছে এই যে এই জায়গায় 393। আমরা তার মানে যেটা করব, আমরা সিবিইউতে যাব। আচ্ছা, সিবিইউতে যখন যাব তখন আবার আমার নতুন করে এক্সপ্যান্ড হবে। সিবিইউতে যাওয়ার পরে দেখেন আমাদের আরো কত কি এক্সপ্যান্ড হচ্ছে। এই যে সিবিইউ থেকে আরাদে যাওয়া সম্ভব, ফারাগাসে যাওয়া সম্ভব, ফেগারাসে যাওয়া সম্ভব, ওরাডিয়া, এই যে মিনিকুতে যাওয়া সম্ভব। তো আমরা যদি আবার দেখি ম্যাপটা, সিবিইউ থেকে 4টা জায়গায় যাওয়া সম্ভব। এবং 4টা জায়গা যাওয়ার জন্য যেটা করতে হবে অ্যাকচুয়াল কস্ট, মানে এখন অ্যাকচুয়াল কস্ট কি, আমি যদি ফেগারাসে যাই, ফেগারাসে যাওয়া মানে কি অ্যাকচুয়াল কস্ট কত হবে? স্যার 99। না না না, এই অ্যাকচুয়াল কস্ট কিন্তু সোর্স থেকে ধরতে হবে। জিএন এর সংজ্ঞা কি ছিল? ইনিশিয়াল স্টেট থেকে এনতম নোডে আসছি আমি। ঠিক আছে, ইনিশিয়াল নোড থেকে এনতম নোডে আসছে যত কস্ট লাগছে সবটা যোগ করতে হবে। তো আমি আরাদ যদি, থেকে ফেগারাস তাহলে 140 যোগ 99। হ্যাঁ, তো আমি যদি এখন 139। ফেগারাসে যাই, মানে শিবু থেকে ফেগারাস এক্সপ্যান্ড করতে চাই, তাহলে এইটা যোগ করতে হবে প্লাস এটা যোগ করতে হবে, এই দুটো মফিজুল যোগ করে মিউট হবে, করো। এটা যোগ করে হবে জিএন। ঠিক আছে, এটা যোগ, এই দুটো যোগ করে হবে জিএন। এর সাথে ফেগারাস থেকে বুখারেস্টের যে হিউরিস্টিক, হিউরিস্টিক কত? ফেগারাস থেকে হিউরিস্টিক ওই এই যে 178, এটা যোগ করে আমাকে এফএন এর ভ্যালু বের করতে হবে। তো একটু খেয়াল করে দেখেন, 140 প্লাস 99 করলে কত হবে? 139, সরি 100, 200 249। না 30। 239 হুম। তো 239 প্লাস হচ্ছে 178 হওয়ার কথা। তো আমরা দেখি সেটা হয় কিনা। এই যে এখানে ফেগারাসে দেখেন 239 প্লাস হচ্ছে 176, 76 না 78 ছিল, যাই হোক ওখানে 176 লিখছে, এটা 178 হবে আসলে। যাই হোক, মূল কথাটা হচ্ছে যে এখানে এইভাবে অ্যাড হচ্ছে। তো 239 এটা কিন্তু ঠিক আছে, এটা হয়তো একটু ভুল আছে লেখা। ওকে, স্যার ওই জায়গায় 17 হবে, 417। হ্যাঁ 417 কিছু একটা হবে। এটা আমরা অমিট করতে পারি, কারণ কারণ 176 আসলে কোথাও নাই তেমনটা। 176 কি আর কোথাও আছে? 176 আর কোথাও নাই আসলে। তো আমরা এই জায়গাতে 178, 78 জায়গায় 176 ধরে রাখতে পারি, যেটা একটু ভুল আছে এখানে, এটা বইয়ের ভুল ছিল। যাই হোক, তো ঠিক একইভাবে আমরা যদি এখন শিবু থেকে, এই যে এখানে একটা অপশন দেখেন, শিবু থেকে কিন্তু আরাদে আবার রিটার্ন করা যায়। তো শিবিউ থেকে যদি আমি আরাদে আবার রিটার্ন করি, মানে আমি আমি তো স্টার্টই করছিলাম আরাদ থেকে। তো আরাদ থেকে স্টার্ট করছিলাম, শিবুতে গেলাম 140 কস্ট, আবার শিবু থেকে আবার কোথায় যাচ্ছি? আরাদে। আরাদে যাচ্ছি, তাহলে টোটাল কস্ট কত হবে?
টোটাল কস্ট কিন্তু এখন 280 হবে, জি স্যার। কারণ আমি কারণ একবার একবার আসা গেছি আর আবার একবার আসছি। যাওয়ার। হ্যাঁ, 280 হচ্ছে এখন আমাদের কি জিএন, ঠিক আছে, জি মানে স্যার। অ্যাকচুয়াল পাথ কস্ট, সেটা হচ্ছে জিএন। এবং আবার এটার সাথে কি হবে, আবার আরাদ থেকে বুকারেস্টে যাওয়ার হিউরিস্টিক অ্যাড হবে, প্লাস হচ্ছে 366, এটা আবার নতুন করে অ্যাড হবে। তো সেটা হলে দেখেন কি সমস্যাটা হয়। এই যে আরাদ থেকে যখন আমরা এটা এক্সপ্যান্ড করতেছি, শিবু থেকে যখন আবার আরাদে রিটার্ন করলাম, তো দেখেন আরাদের যে হিউরিস্টিক ভ্যালু, সেটা ইভালুয়েশন ফাংশনের ভ্যালু, সেটা হচ্ছে 646 হয়ে গেছে, অনেক বেশি হয়ে গেছে। কিন্তু ওর চাইতে কম আরো এখানে অনেকগুলো নোড আছে, যেমন ওরাডিয়াতে আছে, রিমিনিকুতে আছে, ফেগারাসে আছে। সো এখানে অনেক কিছুতেই আছে। সো তার মানে যেটা দাঁড়াচ্ছে কথাটা আসলে, যে আরাদের যদি আমরা রিটার্নও করি, এখানে রিটার্ন করার ফলে এ স্টার সার্চ কিন্তু এটাকে আর চুজ করবে না, কারণ এটা অলরেডি অনেক বেশি হয়ে গেছে। ওই যে একটু আগে যে কথাটা বলছিলাম যে লুপে আটকে যাবে, গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চে লুপে আটকে যাওয়ার বিষয় ছিল, এখানে কিন্তু সেটা হবে না। কারণ আবার যদি আলাদা রিটার্ন করি, তাহলে আমাদের ইভালুয়েশন ফাংশন ভ্যালু অনেক বেড়ে যাচ্ছে। সো এখন এই সবগুলোর মধ্যে, মানে আমাদের এখানে সবগুলো এ স্টার সার্চ একটা বিষয় খেয়াল করতে হবে, যতগুলো নোড এখন কারেন্টলি আমাদের ভিজিবল আছে, সবগুলোর মধ্যে থেকে কিন্তু চুজ করতে হবে, যেমন জিরান থেকে চুজ করতে হবে। মানে এখানে যতগুলো নোড এখন হোয়াইট হয়ে আছে, সবার মধ্যে থেকে মিনিমাম যেটা, সেটাকে চুজ করতে হবে। শুধুমাত্র এইখানে আসছি বলে এই কয়টার মধ্যে থেকে চুজ করবো এমনটা না কিন্তু। এখানে আসছি মানে এই যতগুলো হোয়াইট নোড আছে, সবগুলোর মধ্যে থেকে কোনটা মিনিমাম, সেই নোটটাকে আমাদের এক্সপ্যান্ড করতে হবে। তো কোনটা মিনিমাম হচ্ছে, এই রিমিনিকুটা মিনিমাম হচ্ছে, কারণ এটাতে কস্ট আছে হচ্ছে কত, 413, ঠিক আছে, ইভালুয়েশন ফাংশনের ভ্যালু আসছে 413। তাহলে এই নোটটাকে আমাদেরকে এক্সপ্যান্ড করতে হবে। তো এখন আমরা এই নোটটাকে এক্সপ্যান্ড করব। তো এই নোটটাকে এক্সপ্যান্ড করলে আবার এইখানে কি বেশ কিছু হিউরিস্টিক পাচ্ছি, মানে ওই একইভাবে একই পদ্ধতিতে, আর ওই রিমিনিকুর সাথে আরো 3টা নোট কানেক্টেড ছিল। তা আবার আরাত থেকে ওই পর্যন্ত আসছে টোটাল কস্ট প্লাস হিউরিস্টিক, ওই প্রত্যেকটা নোট থেকে হিউরিস্টিক সবগুলো কিন্তু এখানে অ্যাড হচ্ছে, অ্যাড হয়ে এখানে একটা ভ্যালু আমাকে দিচ্ছে। তো এখন বুঝলাম যে ভ্যালু দিচ্ছে, এখন আমাদের আবার যেটা করতে হবে, আবার যতগুলো হোয়াইট নোট আছে সবার মধ্যে থেকে কোনটা বেস্ট, সেটাকে আমাদের খুঁজে বের করতে হবে। তো এই সবগুলোর মধ্যে থেকে বেস্ট দেখতে পাচ্ছি ফ্যাগারাস, 415 কস্ট। এটাও ছিল কিন্তু এটাতে 417, একটু বেশি হয়ে গেছে। তো 415 কস্ট, তাহলে ফ্যাগারাস থেকে আবার আমাকে নতুন করে এক্সপ্যান্ড করতে হবে। সো ফ্যাগারাস থেকে যদি আমরা এক্সপ্যান্ড করি, তাহলে দেখেন ফ্যাগারাস থেকে এক্সপ্যান্ড করলে যেটা পাচ্ছি আমরা, সিবিইউতে যাওয়া সম্ভব 591 কস্ট, মানে কি বলে ইভালুয়েশন ফাংশন ভ্যালু আসবে। এবং বুখারেস্টে যদি আমরা পৌঁছায় যেতে পারি, তাহলে আমাদের আসবে 450 কস্ট, যেটা কিনা ওই যে গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চ যেটা ছিল, দেখতে পাচ্ছি সেটা সমান। হ্যাঁ, কিন্তু আমাদের আসলে এটা আসলে কি আমাদের সার্চ শেষ হয়ে গেছে কিনা, সেটা কিন্তু আমরা এক্স্যাক্টলি শিওর না। আমরা বুখারেস্টে পৌঁছেছি ঠিকই, কিন্তু এক্স্যাক্টলি যে আমাদের এই সার্চটা অপটিমাল কিনা, সেটা আমরা এখনো কিন্তু শিওর না। তো আমাদের যেটা করতে হবে, আবার যতগুলো হোয়াইট নোড আছে সেখান থেকে আবার নতুন করে এক্সপ্যান্ড করা যায় কিনা সেটা দেখতে হবে। তো এখানের মধ্যে আমরা যদি খেয়াল করি, আমরা দেখতে পাচ্ছি এই নোডটা, হ্যাঁ, কি যেন নাম, পিটি পিটিএসটি না কি যেন, যাই হোক, এই পিটিএসটি নোডটাই হচ্ছে আমাদের সবচেয়ে কম এখন ইভালুয়েশন ফাংশনে আছে, 417। তো এখন আমাদের কি করতে হবে, নেক্সট ইটারেশনে এটাকে এক্সপ্যান্ড করে দেখতে হবে যে আসলে আরো ভালো কোনো সলিউশন আসে কিনা। তো আমরা যদি এটাকে এক্সপ্যান্ড করি, তাহলে এই পিটিএসটি থেকে আমরা দেখতে পাচ্ছি বুখারেস্ট আর হচ্ছে আরো কতগুলো নোডে যাওয়া সম্ভব। তো আমরা যদি দেখি এখানে নোটটায় যে পিটিএসটি থেকে ইমিনিকোতে যাওয়া সম্ভব, বুখারেস্টে যাওয়া সম্ভব, ক্যারাইভোয়াতে যাওয়া সম্ভব। তো এই 3-4টা জায়গাতে যাওয়া সম্ভব। তো এখন যদি আমরা এটা আবার খেয়াল করি, তো এখন দেখতে পাচ্ছি পিটিএসটি থেকে যদি আমরা বুখারেস্টে যাই, কস্ট কত আসতেছে, 418 আসতেছে কিন্তু।
ঠিক আছে, কস্ট কিন্তু এখন 418 আসছে, বুখারেস্টে পৌঁছাইছি এবং 418 আসছে। এখন বুঝলাম যে বুখারেস্টে পৌঁছেছি, 418 আসছে। এখন আমাদের আবারও একবার লাস্ট চেক করে দেখতে হবে যে আমরা আসলেই বেস্ট সলিউশনে পৌঁছেছি কিনা। তো আবারও যে সকল নোড হোয়াইট হয়ে আছে তাদেরকে নিয়ে কাজ করতে হবে। এখন তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে মিনিমাম এখন এই 418, এবং যে নোডটা সবচেয়ে মিনিমাম সেটাই হচ্ছে এখন আমাদের গোল নোড বুখারেস্ট। যেহেতু গোল নোডটাই সবচেয়ে মিনিমাম হয়ে গেছে, হ্যাঁ, তার মানে কি, তার মানে আমরা আসলে আমাদের যে সার্চিং করে যে উদ্দেশ্য ছিল বুখারেস্টে পৌঁছানো, গোল নোডটাই সবচেয়ে মিনিমাম পাইছি এখন কস্ট হিসেবে, এবং গোল নোডটাই নেক্সট এক্সপ্যান্ড হবে। তার মানে কি আমরা আমাদের সার্চ শেষ বলতে পারি, কারণ পরবর্তী এক্সপ্যান্ডেশনের জন্য গোল নোডটাই চুজ হয়েছে। তো যখন এই এক্সপ্যানশনের জন্য গোল নোডটা চুজ হবে তখনই আমরা বলবো যে এটা আমাদের সার্চিং শেষ, স্টার সার্চিং এখানে শেষ। সো আমরা যদি একটু খেয়াল করে দেখি, আমরা কস্ট পাচ্ছি কিন্তু 418, যেটা কিনা গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চের চাইতেও ভালো কস্ট পাচ্ছি। 418 কিভাবে হয়েছে আমরা একটু দেখি আপনাদেরকে। সো আমরা কোথায় কোথায় গেছিলাম, প্রথমে আরাতে গেছিলাম, আরাত থেকে সিবিউতে গেছি, সিবিউ থেকে রিমিনিকোতে গেছি, রিমিনি থেকে পিকেস্টিতে গেছি, তারপর সেখান থেকে বুখারেস্ট। তো এই সবগুলোর অ্যাকচুয়াল পাথ কস্ট যদি আপনি যোগ করেন তাহলে দেখতে পাবেন 418 হচ্ছে। অথচ যদি আমরা এই পাথ দিয়ে যদি যাইতাম, আমি কালারটা চেঞ্জ করি, আমরা যদি এই পাথ দিয়ে যদি যাইতাম, আরাত আরাত থেকে স্টার্ট করছি, আরাত থেকে শিবিউ, শিবিউ থেকে ফ্রাগারাস, ফ্রাগারাস থেকে যদি বুখারেস্টে যাইতাম, এটা ছিল আমাদের গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চের কস্ট, এবং সেটা ছিল 450। অথচ আমরা এই স্টার সার্চের মাধ্যমে 418 কস্টে পৌঁছাতে পারছি আমাদের সোর্স নোড থেকে ডেস্টিনেশনে। ঠিক আছে, ধরতে পারছি। তো এই ধরনের সার্চিং কিন্তু বাসায় প্র্যাকটিস করতে হবে। এই যে যে জিনিসটা আপনারা দেখলেন, এটা কিন্তু বাসায় বসে বসে প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনাদের ক্লিয়ার হবে আর একটু। আদারওয়াইজ এটা কিন্তু কনফিউশন তৈরি করবে আপনাদের মধ্যে। তো ডেফিনেটলি এটা বাসায় প্র্যাকটিস করতে হবে বেশি। স্যার কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার এই ফাংশনস গুলা যেগুলো আছে স্যার, এগুলোর মধ্যে কি স্যার প্যারামিটার ফিক্স থাকে? প্যারামিটার না, প্যারামিটার ফিক্স বলতে আমি যখন যে নোডে যাচ্ছি সেই নোডের পার্সপেক্টিভ থেকে তো প্যারামিটার গুলো ফিক্সড করতে হবে। না, আমি হোলিস্টিক্যাল কথা বলতেছি স্যার, যেমন এই গ্রিডি ফার্স্ট সার্চ এগুলো স্যার অ্যাকচুয়ালি ইউজ হয় মূলত আমাদের ম্যাপস গুলাতে, না যে আমরা ম্যাপস গুলা দেখি গুগল ম্যাপ বা, ঠিক না? তো হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে স্যার আমার যদি আমি কস্ট হিসাব করি, দেখা যায় কস্ট স্যার রোড গুলা দেখা যায় কোনোটা কাছাকাছি থাকে। সাপোজ ওই যে আপনি যেটা দেখলেন যে 147 আর 142 এরকম একটা কস্টের কাছাকাছি ছিল। তো ও তো ফাংশন করে আছে যে যেটাতে কম পাবে সেটাতে যাবে, কিন্তু হতে পারে না স্যার এরকম যে রোডের ক্ষেত্রে ওই রোডটা ভাঙ্গা এই রোডটা ভাঙ্গা না, ঠিক আছে? সেক্ষেত্রে এগুলো পরিমাপ কিভাবে করে? আচ্ছা, তো সেটার জন্য আবার আপনাকে এক্সট্রা হিউরিস্টিক দিতে হবে। এখানে কিন্তু হিউরিস্টিক মানে কিন্তু জাস্ট একটা ইনফরমেশন দেওয়া আছে। হ্যাঁ, আপনি ভালো কোশ্চেন করছেন। কোশ্চেনটা হচ্ছে যে আপনার এখানে তখন হিউরিস্টিকের পরিমাণ বাড়াতে হবে। এখানে জাস্ট যেটা দেওয়া আছে যে শুধু ডিস্টেন্সের কথা বলা আছে, কিন্তু আপনি যেটা বলতেছেন যে রাস্তার কোয়ালিটি কিরকম সেটার জন্য কি আর একটা হিউরিস্টিক থাকতে পারে এখানে। ঠিক আমি আছে, এটাই বলতেছিলাম স্যার যে এই প্যারামিটারস কি 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 দেয়, ফিক্স থাকে কিনা? না, ফিক্সড বলে কোনো কিছু নাই। আপনি যে যে পার্সপেক্টিভ থেকে রোডটার কোয়ালিটি মেজার করতে চাচ্ছেন, বা আপনার যে যে পার্সপেক্টিভ থেকে আপনি একটা প্রবলেম সলিউশন করতে চাচ্ছেন, সেটার যে সকল হিউরিস্টিক আপনি দিয়ে দিবেন সেগুলো সেইভাবে ম্যাপিং করে কাজ করতে হবে। ঠিক ওকে আছে, যেমন এখানে যদি আর একটা হিউরিস্টিক থাকে, ধরুন আর এক সেট হিউরিস্টিক আছে যে কোয়ালিটির উপর বেস করে, ঠিক আছে, কোয়ালিটির উপর বেস করে আরেকটা হিউরিস্টিক আছে, সেটা আমরা এখানে নতুন একটা ভ্যালু থাকবে। এখন এই দুইটা, তাহলে এই যে জিনিসটা হবে এই দুইটা ভ্যালু মিলে, মানে আলাদার জন্য যে এইখানে হচ্ছে ডিস্টেন্সের হিউরিস্টিক আর একটা হচ্ছে কোয়ালিটি হিউরিস্টিক, তাহলে দুইটা হিউরিস্টিক থাকবে। দুইটা হিউরিস্টিক থাকলে সেটাকে কম্বাইন করে হয়তো একটা হিউরিস্টিক, কমন হিউরিস্টিক বানাতে হবে। ঠিক আছে, মানে একটা হিউরিস্টিক বানালে যেটা সুবিধা যে আপনি তখন খুব সহজে ডিসিশন নিতে পারবেন। যদি মাল্টিপল হিউরিস্টিক থাকে চেকিং অনেক বেশি হবে।
হ্যাঁ, জি ওটা স্যার। একটু ডিফারেন্ট, একটু উপরের লেভেলের জিনিস। সো নর্মাল প্রবলেমের ক্ষেত্রে যদি মাল্টিপল হিউরিস্টিক থাকে সেটাকে নর্মালাইজ করে একটা হিউরিস্টিক বানানোর ট্রাই করা হয়। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো এটা হচ্ছে এ স্টার সার্চ। তো এ স্টার সার্চ কমপ্লিট কিনা? ডেফিনেটলি কমপ্লিট, কারণ এই যে এখানে কোনো ইনফাইনাইট মেনি নোডস কি বলে এক্সপ্যান্ড হয় না। কারণ যখনই আমরা দেখতে পাচ্ছি যে প্রিভিয়াস নোড যদি ব্যাক করে হিউরিস্টিক ইভালুয়েশন ফাংশনের ভ্যালু অনেক বেড়ে যায়। এটাতে একটু টাইম কমপ্লেক্সিটি বেশি, এ স্টার সার্চে টাইম কমপ্লেক্সিটি রিলেটিভলি অনেক বেশি। কারণ কি? কারণ হচ্ছে প্রত্যেকটা নোডকে এক্সপ্যান্ড করতে গিয়ে সবগুলো নোড থেকে বেস্ট কোনটা সেটা বারবার বারবার তাকে সার্চ করতে হয়। হ্যাঁ, এবং এখানে স্পেসও বেশি লাগবে। কেন স্পেস কেন লাগবে বলেন দেখি? স্যার সবগুলোকে একসাথে করতেছে আপনার যে প্রসেস করতেছে, এই জন্য মানে হ্যাঁ এক হ্যাঁ, লেভেলে সব যেগুলো আছে। না, লেভেল ওয়াইজ না, সবগুলো নোডকে ও যার যার সাথে কানেক্টেড সবাইকে এক্সপ্যান্ড করতেছে। এক্সপ্যান্ড করে সবগুলো নোডকে আসলে ফালাই দিচ্ছে না, সে রেখে দিচ্ছে। এবং কিছু কিছু নোড রিপিটেডলি আবার চলে আসবে। যেমন আমরা যদি এই গ্রাফটা দেখি, এখানে কি রিপিটেড নোড নাই? দেখেন আছে নাকি নাই? এই যে দেখেন রিমিনিকো একবার আসছে, মানে এক্সপ্যান্ড হওয়ার পরে আবার একবার আবার রিমিনিকো আসছে। ঠিক জি আছে? স্যার। শিবিউ কিন্তু একবার ছিল, পরে আবার এক্সপ্যান্ড হওয়ার পরে আবার শিবিউ কিন্তু আবার আসছে। তার মানে কি একটা নোড যেটা কাজ হয়ে গেছে সেটা মাল্টিপল টাইমস আসতে পারে। ঠিক আছে, যার কারণে এক্সট্রা স্পেস লাগবে। জি স্যার। বাট এটা অপটিমাল কিনা? হ্যাঁ, এসআর সার্চ আসলে টাইম কমপ্লেক্সিটি বা স্পেস কমপ্লেক্সিটি বেশি লাগলেও অপটিমাল। অপটিমাল ইন এ সেন্স যে এটা হচ্ছে সবচেয়ে মিনিমাম কস্ট পাথ বা মিনিমাম কস্ট আউটকাম, সেটা আপনাকে বের করে দিবে। ওই পার্সপেক্টিভ থেকে এটা আসলে অপটিমাল, কারণ এটা অল পসিবল ব্রাঞ্চ ঘুরে ঘুরে ট্রাভার্স করে বা স্টেট স্পেস ঘুরে ঘুরে সে আউটকামটা তৈরি করে। সো এই কারণে এটা অপটিমাল। আচ্ছা, সো এই ধরনের কাজটা যেহেতু টাইম কনজিউমিং, মেমোরি কনজিউমিং, তো এই এ স্টার সার্চকে যদি আমরা একটু ট্রিক করি তাহলে কিন্তু এটাকে মিনিমাইজ করা সম্ভব হয় কিছুটা, মানে পুরোটা না, কিছুটা মিনিমাইজ করা সম্ভব হয়। সেই ট্রিকটা হচ্ছে মেমোরি বাউন্ডেড হিউরিস্টিক সার্চ, মানে মেমোরিকে বাউন্ড করে দেওয়া। অর্থাৎ খুব সংক্ষেপে যদি বলি, কারণ আপনার কি একটা কম্পিউটার হার্ড ডিস্ক আছে, তো সেখানে আপনি 500 ধরেন 500 জিবি যদি হার্ড ডিস্ক হয়, তো 500 জিবির এক্সট্রা ডেটা তো আর আপনি রাখতে পারবেন না, তাই না? কিন্তু এখন আপনার কোনো অপশন নাই, 500 জিবি হার্ড ডিস্কই আপনার আছে। তো এখন নতুন যদি কোনো ডেটা রাখতে হয় তাহলে কি করতে হবে আপনার? ডিলিট করতে হবে, না হলে মেমোরি এক্সপ্যান্ড করতে হবে। হ্যাঁ, ডিলিট করতে হবে, মেমোরি এক্সপ্যান্ড করার অপশন নাই আসলে। তো সেটা যদি হয়ে থাকে তাহলে আপনাকে ডিলিট করতে হবে। এখন ডিলিট আপনি কোনটা করবেন ডিলিট? যেটা সবচেয়ে কম প্রয়োজন সেটাই। রাইট, সো এইটা হচ্ছে গিয়ে স্ট্র্যাটেজি। সো এই ডিলিটিংটা আপনাকে করতে হবে। সো এটা হচ্ছে মেমোরি লিমিটেড বা মেমোরি বাউন্ডেড হিউরিস্টিক এ স্টার সার্চ। তো যেখানে যেটা অনেক পুরাতন নোড, যেটা এক্সপ্যান্ড করার আর কোনো প্রয়োজন নাই, সেই নোডগুলোকে ফালাই দিবে। খুব সহজ কথায় বলতে গেলে সেই নোডগুলোকে ফালাই দিবে, যেটা আমার আর দরকার নাই। ঠিক আছে, দ্যাটস ইট। এটাই তখনই হচ্ছে মেমোরি বাউন্ডেড স্টার হিউরিস্টিক হয়ে যাচ্ছে। সো এটা ফালাই দেওয়া ওয়েটা কি হইতে পারে? ফালাই দেওয়া ওয়ে হচ্ছে আমাদের দুইটা ওয়ে হইতে পারে। একটা হচ্ছে ইটারেটিভ ডিপেন্ডিং এ স্টার, যেখানে আমরা ডেপথকে বলে দিব যে এই ডেপথের বেশি হইলে নোডগুলোকে ফালাই দিতে হবে, সেটা একটা ওয়ে। আর একটা ওয়ে হইতে পারে যে আমরা শুধু মেমোরিকে বাউন্ড করে দেবো, যে এই এতটুকু স্পেসের বেশি হলে, মানে 2 জিবি স্পেসের বেশি হলে যে পুরাতন নোডগুলো যেগুলো আছে সেগুলোকে আস্তে আস্তে বের করে দিতে হবে। দুইটা ওয়ে আছে ইটারেটিভ ডিপেন্ডিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই বলতে যাচ্ছিলাম। আইডিডিএফএস আমরা যে স্ট্র্যাটেজি ফলো করছিলাম,
এখানেও এরকম একটা স্ট্র্যাটেজি ফলো করা যায়। গ্লোবাল আর হচ্ছে হ্যাঁ ওইটাই, লোকাল গ্লোবাল। এখানে ওই স্ট্র্যাটেজি ফলো করা যায়। আর একটা হচ্ছে শুধুমাত্র বলে দেওয়া যায় যে আমি মেমোরি রাখবো তোমার জন্য এতটুকু, এর বেশি তোমাকে মেমোরি দেওয়া সম্ভব হবে না। তো তাহলে যেটা হবে যে পুরাতন যে নোটগুলো আছে সেগুলোকে সে সরায় ফেলবে ফ্রি স্পেস থেকে। তো এই জিনিসটা একটু বই থেকে পড়ে দেখবেন, এটা একটু ইন্টারেস্টিং থিওরি, জাস্ট একটু পড়ে দেখবেন। তো এখন আমরা একটু বোঝার চেষ্টা করি যে এই যে হিউরিস্টিক ফাংশন এটা কোত্থেকে আমরা ক্যালকুলেট করি। সো এখানে সেটা বোঝার জন্য একটা 8 পাজল গেম নিয়ে আসা হয়েছে। এই 8 পাজল গেমটা কি, আমরা এটা সবাই খেলছি যে পাজল থাকে, পাজল একটা স্টেট থাকে এবং সেখান থেকে আমাদের যে গোলটা এরকম সুন্দর করে গুছানো একটা সিকোয়েন্সে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে, প্লাস্টিকের ইয়ার খেলছিলাম ছোটবেলায়। হ্যাঁ হ্যাঁ সেটাই। So, এটাই হচ্ছে আসলে মানে গেমটা। তো এইখানে আসলে হিউরিস্টিক কোত্থেকে আসতেছে সেটা আমাদের দিয়ে বুঝতে হবে। তো এটা আসলে সলভ করা ডেফিনেটলি সহজ, মানে ছোট গুলো সলভ করা সহজ, কিন্তু যদি অনেক বড় হয়ে যায় তাহলে সেটা মেমোরি স্পেস অনেক বেশি লাগবে। কেন লাগতেছে সেটা আগে দেখি। প্রথমত দেখেন এখানে যেটা বলছে যে অ্যাভারেজ সলিউশন কস্ট ফর এ র্যান্ডম পাজল ইজ 22 মুভস। ঠিক আছে, মানে অপটিমাল যদি মুভ আমি দিতে পারি, অপটিমাল মুভস গুলো যদি আমি দিতে পারি, আমি জানি না কোনটা অপটিমাল হবে, কিন্তু ধরে নেন যদি অপটিমাল মুভ দেওয়া সম্ভব হয় তাহলে সর্বোচ্চ 22টা, অ্যাভারেজে সর্বোচ্চ 22টা মুভ লাগতে পারে যে কোনো কি বলে এলোমেলো স্টেট থেকে আমার গোল স্টেটে পৌঁছেতে। তো এখানে কি কি আছে, এখানে আমাদের দেখতে হবে যে মুভ করার অপশন কি কি। এখানে মুভ করার অপশন হচ্ছে মানে 3 ক্যাটাগরি টাইলস আছে। যেমন প্রথম যেটা দেখতে পাচ্ছি যে টাইলসটা মিডল আছে, এটা এমটি টাইলস, কিন্তু এটাও কিন্তু একটা আসলে মানে এই কি বলে এনটিটি বা এটা একটা টাইলস ধরতে পারি। তাহলে এই টাইলসটা দেখেন চারদিকে মুভ করতে পারে, ডানে বামে উপরে নিচে। ঠিক আছে, So, এই টাইলটা যে কোনো চারদিকে মুভ করতে পারে। সো এটার এমটি টাইলের মুভ হচ্ছে 4টা। যে টাইলগুলো কর্নারে আছে, ঠিক আছে, যে টাইলগুলো কি আছে কর্নারে আছে, যেমন এই যে 7, 4, 1, 8, এদের মুভ কয়টা হবে? কয়টা মুভ হবে? স্যার 2টা হওয়ার কথা না? হ্যাঁ ডেফিনেটলি 2টা, কারণ 7 এই ডানে অথবা নিচের দিকে, 8 হচ্ছে ডানে উপরের দিকে। এইভাবে আসলে কর্নার গুলো সবসময় ডেফিনেটলি 2টা হবে। এই যে তো এমটি টাইল বা যে কোনো টাইল আমার যদি কর্নারে থাকে, এই যে এমটি টাইল যদি কর্নারে থাকে এটা হচ্ছে 2টা মুভস পসিবল। আর এমটি টাইল যদি আমাদের এজে থাকে, মানে কর্নার ব্যতিরেকে অন্য কোনো জায়গায় থাকে, যেমন এই যে 5 যেখানে আছে এইখানে যদি থাকে, 6 যেখানে আছে এখানে থাকলে তার 3টা মুভ পসিবল, উপরে নিচে আর এই পাশে। এটাও একইভাবে উপর নিচে এই পাশে। এখানের জন্য ডানে বামে নিচের দিকে, এটার জন্য উপরের দিকে ডানে বামে। সো 3টা পসিবল। সো অ্যাভারেজ কেসে যদি আমরা চিন্তা করি যে অ্যাভারেজলি 3টা মুভ পসিবল, আর সবগুলা কেস যদি চিন্তা করি 4টা 3টা 2টা, সবগুলো কেস যদি চিন্তা করি তাহলে অ্যাভারেজলি 3টা মুভ সবগুলো নোডের সবগুলো টাইলসের জন্য পসিবল দেওয়া। তাহলে একটু চিন্তা করে দেখেন প্রত্যেকটা নোড বলতেছি, প্রত্যেকটা টাইল যদি 3টা করে মুভ দেয় এবং সলভ করতে যদি মিনিমাম 22টা মুভস দরকার হয়, তাহলে দেখেন স্টেট স্পেস কত হইতে পারে। 3 to the power 22 স্টেট স্পেস তৈরি হইতে পারে। তার মানে ঠিক আছে কি, তার মানে এলোমেলো অবস্থায় এতগুলা স্টেট, এই সামান্য এইটার ভিতরে এতগুলা স্টেট পসিবল। হ্যাঁ, এতগুলা স্টেট পসিবল এখানে সামান্য এই টাইলসের মধ্যে, এই 8 পাজল টাইলসের মধ্যে এতগুলো ডিস্টিংক্ট স্টেট পসিবল, কম্বিনেশন পসিবল। সো তার মানে ডেফিনেটলি দেখা যাচ্ছে কি এই প্রবলেমটা যদি আমরা এআই বেসড সলিউশন করতে যাই তাহলে এতগুলা মুভ দেওয়া, ব্রুট ফোর্সের মাধ্যমে এতগুলা মুভ দেওয়া, এটা ডেফিনেটলি কষ্টকর। তো যেটা করতে হবে আমাদেরকে হিউরিস্টিক ক্যালকুলেট করতে হবে। হিউরিস্টিক ক্যালকুলেট করে যেটা দাঁড়াবে
যে সে আমাকে হিন্ট দিবে যে আমি কি ভালো সলিউশনের দিকে যাচ্ছি নাকি খারাপ সলিউশনের দিকে যাচ্ছি। তো এখানে দুইটা হিউরিস্টিক ক্যালকুলেট করা হচ্ছে, H1 এবং H2। H1 এ দেখেন কি বলা হচ্ছে, দ্য নাম্বার অফ মিসপ্লেসড টাইলস, মানে H1 এ ক্যালকুলেট করে রাখবো কয়টা টাইলস এলোমেলো অবস্থায় আছে। আর H2 তে আমরা হিসাব করে রাখবো দ্য সাম অফ দ্য ম্যানহাটন ডিস্টেন্স অফ দ্য টাইলস ফ্রম দেয়ার গোল পজিশন, মানে টাইলস গুলো গোল পজিশনে থাকতে যেখানে যেখানে থাকতো, যে টাইলস গুলো গোলের মধ্যে যেখানে থাকতো সেই পজিশন থেকে কারেন্টলি তারা কত দূরে আছে ম্যানহাটন ডিস্টেন্স অনুযায়ী, সেটাকে আমরা যোগ করে রাখবো। এক্সাম্পলে যাই তাহলে বুঝতে পারবো। এটা মনে করেন আমাদের স্টার্টিং স্টেট, এটা হচ্ছে আমাদের গোল স্টেট। তাহলে বলেন গোল স্টার্টিং স্টেট এবং গোল স্টেট কম্পেয়ার করলে কয়টা নোড এলোমেলো অবস্থায় আছে, মানে কয়টা টাইল? সেটা কিভাবে বের করবো? এই আমার কথা কি ধরতে পারতেছেন সবাই? স্যার 7টা নোট। কিভাবে? স্যার 2 আর 6 এর পজিশন চেঞ্জ হয়নি, আর বাকি সবগুলোর পজিশন চেঞ্জ হয়েছে। হ্যাঁ রাইট, 2 এবং 2 যেখানে ছিল গোলে সেখানেই আছে, 6 যেখানে ছিল গোলে ইনিশিয়ালে সেটাই আছে। তো বাকি যে নোটগুলো আছে 9টা সেলের মধ্যে 2টা নোট ফিক্সড ছিল, বাকি 2টা চেঞ্জ। সো এখানে H1 দেখেন 7টা, ঠিক আছে। তার মানে H1 আমরা বলছিলাম যে নাম্বার অফ মিসপ্লেসড টাইলস, সো এটা গেল H1। H2 এখন দেখতে হবে যে কোনটা কোনটা ম্যানহাটন ডিস্টেন্স কত। সো ম্যানহাটন ডিস্টেন্স আসলে যেটা বোঝাচ্ছে এই এই প্রথমটা হচ্ছে 1 নাম্বার টাইলসের জন্য, এটা হচ্ছে 1 নাম্বার টাইলসের জন্য। তো 1 নাম্বার টাইলস থাকার কথা হচ্ছে এইখানে, সেটা স্টার্টিং স্টেটে আছে এইখানে। তাহলে ম্যানহাটন ডিস্টেন্স কত হবে? এই 1 নাম্বার টাইলসকে যদি সরাসরি আমি এই পজিশনে নিয়ে আসতে চাই, কয়টা মুভ দিতে হবে? 4টা স্যার। কিভাবে? 3কে প্রথমে সরাবো একই পজিশনে, তারপরে আবার 8কে হ্যাঁ সরাবো একই পজিশনে। হ্যাঁ, এই পাশে বাম দিকে যাব একবার, বাম দিকে যাব 2বার, এরপর উপরের দিকে যাব একবার, 3বার, 4বার। সো টোটাল 4টা মুভ দিতে হবে, ঠিক আছে। মানে এটা জাস্ট অ্যাপ্রক্সিমেট, এমনটা না যে এখানে কিন্তু 4টাই মুভ লাগতেছে, কারণ প্রত্যেকটা টাইলস সরাতে গেলে আমাকে ডাবল ডাবল মুভ দিতে হবে, কারণ এটা তার এমনি এর উপরেও চলে যেতে পারবে না। সো কিন্তু ওভারঅল এটার ডিস্টেন্স হচ্ছে ম্যানার দূরে আছে হচ্ছে 4 ঘর দূরে। সো 2 যে যে পজিশনে ছিল সেখানেই আছে, সো 0। 3 3 কোথায় আছে? 3 থাকার কথা এখানে, 3 আছে কোথায়? এইখানে। 3-এর ম্যানহাটন ডিস্টেন্স কত দেখেন তো দেখি। 3টা স্যার। 3। 3 রাইট। সো এখানে যাব একবার, এখানে একবার, এখানে একবার, তো মিনিমাম 3টা দিতে হবে। সো এইভাবে হচ্ছে প্রত্যেকটা নোডের ক্ষেত্রে আসলে ম্যানহাটন ডিস্টেন্স ক্যালকুলেট করা হয়েছে, যে তারা যে সকল নোড মিসপ্লেসড আছে বা যে সকল টাইলস মিসপ্লেসড আছে তাদেরটাকে এভাবে যোগ করে সেকেন্ড হিউরিস্টিক H2 ক্যালকুলেট করা হয়েছে। তাহলে এমন কোন যদি স্টেটে আমরা পৌঁছাই যেখানে H1 ইকুয়ালস টু ধরেন হচ্ছে 8 আর H2 ইকুয়ালস টু 15, তো এরকম যদি কোনো একটা স্টেট তৈরি হয় তাহলে আমরা এই স্টেটে কি যাব? মানে স্টার্টিং স্টেট থেকে কি আমরা এই স্টেটে যাব? কি মনে হয়? আরেকবার করবেন কোশ্চেনটা স্যার। মানে স্টার্টিং স্টেটে তো আমাদের H1 এর ভ্যালু 7 আর H2 এর ভ্যালু 14, হ্যাঁ। তো এখন স্টার্টিং স্টেট থেকে এমন একটা স্টেটে আমরা এক্সপ্যান্ড করলাম, মানে এরকম কোন একটা নোড গুলাকে সরাই দিলাম, সেটা সরানোর ফলে ওই স্টেটে নতুন একটা মানে স্টেট তৈরি হলো, এরকম ঘর তৈরি হবে আর কি। নতুন স্টেটের ভিতরে আমরা ক্যালকুলেট করে দেখলাম যে এরকম রেজাল্ট তৈরি হয়েছে, যেখানে H1 এর ভ্যালু হচ্ছে 8, H2 এর ভ্যালু হচ্ছে 15। তাহলে এই স্টেট থেকে কি আমি এই স্টেটে আসলে এক্সপ্যান্ড করব কিনা? না না স্যার। হ্যাঁ করব না, কারণ হচ্ছে
আমাদের টার্গেট কি, হিউরিস্টিক ভ্যালু যদি কম হয়, মানে এই কেসের ক্ষেত্রে হিউরিস্টিক ভ্যালু বা যে মিসপ্লেসড এবং হচ্ছে নাম্বার অফ ম্যানহাটন ডিস্টেন্স কমাইতে হবে আমাদের, এটা হচ্ছে টার্গেট। তো যদি এরকম কোনো নোড বা স্টেটে আমরা যদি পৌঁছে যেখানে হিউরিস্টিক আরো বেড়ে যাচ্ছে, তাহলে ডেফিনেটলি আমরা সেটাতে এক্সপ্যান্ড করবো না। সো এটা তখনই আমরা কেটে দিব বা ওই স্টেটে আর যাবো না আমরা। ঠিক আছে, So, এমন কোন স্টেট যদি পাই যেখানে হিউরিস্টিক ভ্যালুগুলো ভালো, সেই স্টেটে আমরা আসলে মুভ করব। এটা হচ্ছে কি আমাদের গোল। তো এখানে এই স্লাইডটা বলে শেষ করি। সো এখানে হচ্ছে জাস্ট একটা ডমিনেন্সের বিষয় নিয়ে আসা হয়েছে, যে এখানে তো আমরা দুইটা হিউরিস্টিক দেখলাম, H1 এবং H2। তাহলে কোন হিউরিস্টিকটা আসলে বেটার বা কোন হিউরিস্টিকটা আসলে ডমিনেন্ট রোল প্লে করবে, এটা ডেফিনেটলি আপনি চাইলে সেটা বলে দিতে পারেন যে এই হিউরিস্টিকটা ডমিনেন্ট রোল প্লে করতে পারে। কিন্তু সেটা দেখতে হবে যে আমাদের আসলে কি বলে কোনটাকে আমরা প্রায়োরিটি দিচ্ছি। তো এইখানে নাম্বার অফ মিসপ্লেসড ওইটা নোড কতগুলো আছে সেই হিউরিস্টিকের চাইতে কোন নোড মুভ করতে কত হিউরিস্টিক লাগবে, মানে কতটা ভ্যালু লাগবে, ম্যানহাটন ডিসটেন্স কত লাগবে, সেটার ইম্পর্টেন্স কিন্তু আসলে বেশি। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা আসলে H2 কে, মানে আমাদের যে 8 পাজল যে গেমটা, 8 পাজলের গেমের ক্ষেত্রে আমরা H2 কে বলতে পারি যে এটা আসলে এইটাকে মিনিমাইজ করা উচিত। এটা যত বেশি মিনিমাইজড হবে তার মানে কি নাম্বার অফ মিসপ্লেসড হিউরিস্টিক এটা অটোমেটিক্যালি কমে আসবে। লাস্ট সেন্টেন্সটাকে ধরতে পারছেন? H2 কে যদি আমরা মিনিমাইজ করতে পারি তাহলে কি H1 অটোমেটিক্যালি মিনিমাইজ হবে না? জি স্যার। রাইট, কারণ হচ্ছে নাম্বার অফ মিসপ্লেসড এটা তখনই মিনিমাইজ হবে যদি তাদের ম্যানহাটন ডিস্টেন্স কম হয়, তারা যদি কারেন্ট স্টেটের সাথে খুব কাছাকাছি থাকে। তার মানে কি H2 এর ডমিনেন্সটা H1 এর চাইতে বেশি। তো আমাদের এখানে সেই জিনিসটাও চিন্তা করতে হইতে পারে। So, আমাদের ওই যে বললাম যে মাল্টিপল হিউরিস্টিক থাকলে সেটাকে হয় কম্বাইন করে একটা হিউরিস্টিক বানাবো, অথবা আমাদের ডমিনেন্সটা এখানে চেক করে দেখতে হবে যে কোন হিউরিস্টিকটা আমি বেশি নিয়ে কাজ করবো, কোন হিউরিস্টিকটা আগে চেক করবো। ঠিক আছে, তো এটা হচ্ছে ডমিনেন্স। ওকে, সো এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা? ঠিক আছে।